রাত তখন প্রায় ১টা ছুঁই ছুঁই। গ্রীষ্মের নরম উত্তাপ ছড়িয়ে আছে শহরের নিঃশব্দ আকাশে। হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। ঘামাচ্ছে, ঘরের বাতাস যেন স্থির হয়ে গেছে। বিদ্যুৎ চলে গেছে কিছুক্ষণ আগেই। মোবাইলের আলোয় চারপাশ চেনা মনে হল, কিন্তু মন চাইছিল মুক্তির। জানালার পাশে দাঁড়িয়ে মনে হল এই দমবন্ধ গোমট পরিবেশ থেকে একটু বের হতে হবে। মনে পড়ল ছাদটা নিশ্চয়ই ঠান্ডা, শান্ত। হালকা বাতাস পেতেই পা বাড়ালাক সিঁড়ির দিকে। আমি থাকি ৩ তলায়, ছাদের পাশে, আর পাশের ঘরেই থাকেন রাজদা আর কিয়া বৌদি। দাদা একজন সরকারি চাকুরে, বৌদি গৃহিণী, প্রাণবন্ত হাসি খুশি পরিণত। আমি ১.৫ বছর ধরেই ভাড়া বাড়িতে আছি। শুরু থেকেই বৌদির সাথে সম্পর্কটা এক ধরনের বন্ধুত্বপূর্ণ আন্তরিকতায় গড়ে উঠেছে। বৌদি এমন একজন যার সামনে আপনি নিজের একাকিত্ব খুলে বলতে পারেন। রান্নার রেসিপি থেকে সিনেমা সবই আলোচনা হয়েছে আমাদের মাঝে। ছাদে উঠে দেখি অন্ধকারের মাঝে শহর ঘুমিয়ে পড়েছে। দূরের আলো যেন স্বপ্নের মতো ঝিমিয়ে আছে। হঠাৎ সিঁড়ির দিকে তাকিয়ে দেখি হালকা পায়ে শব্দে ছাদে উঠছেন কিয়া বৌদি। গায়ে হালকা হলুদ শাড়ি, খোলা চুলে ঘামের ফোঁটা, ক্লান্ত চোখেও শান্ত হাসি। এত রাতে ছাদে? আমি জিজ্ঞেস করলাম হালকা হাসিতে। ঘরের ভেতরটা গরমে দম বন্ধ লাগছিল। রাজ তো একবার ঘুমোলে আর উঠে না। ভাবলাম একা একটু হাওয়া খাই, বলে আঁচলে গলা মুছলেন। ওর কপাল বেয়ে নেমে আসা ঘামের বিন্দুটি দেখে কেন জানি হৃদয় কেমন করে উঠল। অদ্ভুত এক শূন্যতা লুকানো ছিল সেই চোখে। তুমি? বৌদি জিজ্ঞেস করলেন। আমি হেসে বললাম, আমার ঘরেও গরম, ঘুম উধাও, ছাদই ছিল একমাত্র আশ্রয়। আমরা দুজনে ছাদের এক কোণে ঘিয়ে দাঁড়ালাম। চাঁদের আলো আবছা, তবে হাওয়ায় একরকম প্রশান্তি। আমি কিয়া বৌদির দিকে তাকিয়েছিলাম। ওর মুখে সেই চেনা হাসি থাকলেও চোখে যেন একটা ভেতরের নীরবতা ভেসে উঠছিল। কিছু বলছিল না, কিন্তু যেন চুপচাপ বলছিল, শুনতে পারো তো আমায়? তুমি অনেক দিন ধরে একা থাকো রাজ, কষ্ট হয় না? হঠাৎ প্রশ্ন করলেন। আমি একটু থেমে বললাম, হয়, তবে এখন সেটা অভ্যেস হয়ে গেছে। বৌদি মুখ ফিরিয়ে আমার দিকে তাকালেন, বললেন, সবাই একা থাকতে পারে না, বিশেষ করে মেয়েরা। আমি চুপ করে রইলাম। সাহস করে জিজ্ঞেস করলাম, তুমি কি একা বৌদি? উত্তর এলো না। শুধু ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলেন। এক পা দূরে দাঁড়িয়ে বললেন, তুমি কি আজ একটু পাশে থাকবে? আমি মাথা নাড়লাম। ছাদের এক পাশে আমরা পাশাপাশি বসে পড়লাম। নীরবতা, মাঝে মাঝে কাঁধে কাঁধ ছুঁয়ে যাচ্ছে। একটা অদ্ভুত শীতলতা চারপাশে, কিন্তু আমাদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছে। রাজ, জানো, কখনো কখনো মনটা শরীরের থেকেও বেশি ক্লান্ত হয়। বৌদি বললেন নিচু গলায়। আমি ধীরে ধীরে ওর হাত ধরলাম। বৌদি আমার কাঁধে মাথা রাখলেন। নিঃশব্দে একটা অভিমান যেন পড়ে গেল বাতাসে। আমরা নিঃশব্দে বসে থাকলাম, চোখে চোখ রাখা, না বলা কথা ভাগ করে নেওয়া। ওই মুহূর্তে আমি বুঝে গেলাম কোনো স্পর্শই অন্যায় নয়, যদি তাতে শ্রদ্ধা থাকে, বোঝাপড়া থাকে। ছাদে বাতাস থেমে এসেছে যেন, চারপাশে নিস্তব্ধতা এমন গভীর যেন সেই নীরবতাই কথা বলছে আমাদের দুজনের হয়ে। কেয়া বৌদির মাথা তখনও আমার কাঁধে। চুলের নরম ছোঁয়া আমার গলার কাছে এসে বারবার হালকা কাঁপন জাগাচ্ছে। আমার হৃৎস্পন্দন বাড়ছিল। ওর নিঃশ্বাসের তাপ, বুকের ধুকভুকানি যেন এক অনুচ্চারিত সুরে বাজছিল, বোঝাপড়ার সুর। বৌদি হঠাৎ ফিসফিস করে বললেন, রাজ, জানো, অনেক সময় ভেতরের দুঃখ ছুঁয়ে দিলে শরীর নয়, মনটাই আরাম পায়। আমি কিচ্ছু বললাম না, কেবল ওর চোখের দিকে তাকালাম। সেই চোখে গভীর আকুলতা, সাহস আর এক ধরনের নীরব অনুরোধ ছিল। আজ একটু আমার পাশে থেকো, শুধু মনের মতো থেকো। আমু ধীরে, খুব ধীরে ওর গাল ছুঁয়ে দিলাম, যেন সময় থেমে গেল এক অনন্ত প্রশ্রয়ে। বৌদি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেললেন। তার শরীরটা যেন এক মুহূর্তে শান্ত হল, যেন বহুদিনের ক্লান্তি কিছুটা হালকা হল। আমরা ছাদের মেঝেতে মুখোমুখি বসলাম। আমি ওর হাত ধরলাম, আঙুলে আঙুল মেলালাম। কেয়া বৌদি ধীরে আমার দিকে সরে এলেন, চুপচাপ, কোনো শব্দ ছাড়াই, শুধু সেই শরীরের ভাষায়, যেখানে ছিল না কোনো তাড়াহুড়ো, শুধু ছিল এক ধরনের
মানসিক সান্ত্বনার আকুলতা। আমি ওর কপালে একটি চুম্বন দিলাম, শ্রদ্ধায়, গভীর মমতায়। তারপর ওর গালে, গলায় এক একটা স্পর্শ যেন বলে যাচ্ছিল, আমি তোমায় বোঝার চেষ্টা করছি, কেবল বাইরে থেকে নয়, ভেতরের মানুষটাকেও। ওর ঠোঁট ছুঁয়ে গেল আমার ঠোঁটে। সে স্পর্শে ছিল না কোনো তীব্রতা, ছিল না কোনো দাবি, ছিল এক অনুপম নীরবতা যা আমাদের মন দুটোকে কাছাকাছি নিয়ে এলো। কেয়া বৌদি আমার গলা জড়িয়ে বললেন, রাজ, আজ আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমার মনে হচ্ছে আমি ভেঙে পড়ব, একটু সাহস দাও। আমি বললাম, তুমি অসাধারণ, যেন এই রাত থেমে গেছে কেবল তোমার পাশে। ও ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠল। তুমি ছাড়া কেউ কোনোদিন আমায় এমন করে দেখেনি। শুধু একজন নারী নয়, একজন মানুষ হিসেবেও কেউ আমায় বুঝতে চায়নি। আমি তার চোখে চোখ রাখলাম। আমার ঠোঁট আলতো করে ওর কপালে ছুঁয়ে বললাম, তুমি আমাকে ডাক দিয়েছিলে, আমি শুধু সেই ডাকে সাড়া দিতে এসেছি, মন দিয়ে। সেই মুহূর্তে কেয়া বৌদি যেন এক অদ্ভুত প্রশান্তিতে জড়িয়ে গেলেন আমার সঙ্গে। ছাদে বসে আমরা একে অপরকে জড়িয়েছিলাম, বাতাসে উড়ছে ওর চুল, শাড়ির আঁচল এসে আমার হাতে লেগে যাচ্ছে। ও বলল, আরও কাছে এসো রাজ, আজ আমি চাই যেন কেউ আমাকে পুরোটা অনুভব করে, আমাকে বুঝে ভালোবাসে। আমি মাথা নাড়লাম, আমার হাত ওর পিঠে রাখলাম পরম আদরে। আমরা কথা বলছিলাম না, আমাদের শরীর কথা বলছিল না, বরং চোখে চোখ রেখে যা প্রকাশ পাচ্ছিল তা ছিল আত্মার ছোঁয়া। তুমি জানো রাজ, বৌদি বললেন, তোমার চোখে কোনো ভয় নেই, সেখানে আছে শ্রদ্ধা। তুমি আমায় দেখছ এমনভাবে যেন আমি তোমার সমস্ত পৃথিবী। আমি আস্তে ওর কপালে চুমু খেলাম। তুমি একা না ও কেয়া বৌদি, আজ আমি তোমার পাশে আছি, মন দিয়ে, হৃদয় দিয়ে। ও বলল, তুমি আমার সেই অন্ধকার রাতের আলো রাজ। অনেক দিন ধরে মনে হচ্ছিল আমি নিঃসঙ্গ, আজ মনে হচ্ছে কেউ আমাকে বোঝে। আমি ওর হাতে হাত রাখলাম, আর কোনো শব্দ ছিল না, শুধু ছিল দুটি হৃদয়ের ধুকপুকানি, একসাথে, এক ছন্দে। ও বলল, আজ আমাকে পূর্ণ করো, শুধু স্পর্শ নয়, অনুভব দিয়ে। আমার না পাবার ভার আজ তুমি হালকা করে দাও। আমি তার দিকে এগিয়ে গেলাম। আমাদের স্পর্শ একে অপরের ওপর ভর দিয়ে এক ধরনের মানসিক আশ্রয় খুঁজে নিচ্ছিল। আমরা ছাদের মেঝেতে শুয়ে রইলাম, পাশাপাশি, নিঃশব্দে। চাঁদের আলো আর বাতাসে আমাদের চারপাশ যেন একটি কাব্যের মতো ঢেকে রেখেছিল। ও ফিসফিস করে বলল, এই যে তুমি এতটা কাছে, এই যে চোখে চোখ, এটাই আমার নতুন জন্ম রাজ, যেন আমি আবার মানুষ হয়ে উঠেছি। আমি ওকে জড়িয়ে ধরলাম। আমাদের মাঝে কোনো শারীরিক ভাষা নয়, ছিল মানসিকভাবে গলে যাওয়া এক প্রগাঢ় শান্তি। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি, তবে পাখিরা ডেকে উঠছে একে একে। আমি শুয়ে আছি ছাদের এক কোণায়, কাঁধে হালকা চাদর, আর আমার পাশে কেয়া বৌদি। ওর নিঃশ্বাস ধীরে ধীরে উঠছে পড়ছে, নিঃশব্দতা ভেদ করে একটি মৃদু প্রশান্তি যেন চারপাশে ছড়িয়ে পড়েছে। বৌদি শুয়েছিলেন শান্ত মুখে, খোলা চুল, এলোমেলো শাড়ির আঁচল, তবু অদ্ভুত এক পরিপূর্ণতার দীপ্তি যেন তার মুখে। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম ওর মুখের দিকে। মনে হলো এই মানুষটিকে আমি নতুন করে চিনলাম। সেই মুখে কোনো অনুশোচনা ছিল না, বরং এক ধরনের অভ্যন্তরীণ মুক্তির ছাপ স্পষ্ট ছিল, যেন বহুদিনের আটকে থাকা আবেগ অবশেষে একটি আশ্রয় খুঁজে পেয়েছে। আমি আস্তে উঠে বসতেই ওর চোখ খুলে গেল। চোখে ক্লান্তি থাকলেও তার গভীরে একরকম প্রশান্ত স্বচ্ছতা। তুমি ঠিক আছো? আমি জিজ্ঞেস করলাম। বৌদি মুচকি হাসলেন, হালকা মাথা নাড়লেন। এই অনুভব, এই রাত, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে মুক্ত একটি মুহূর্ত রাজ। কোনো লুকোচুরি নয়, কোনো প্রহসন নয়, শুধু আমি আর তুমি, নীরব একটি অনুভবের ভিতর। আমি ধীরে ওর হাত ধরলাম। কিন্তু এখন তোমার মনে কি কিছু অস্বস্তি হচ্ছে না? আমি জিজ্ঞেস করলাম সততার সাথে। বৌদি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, অস্বস্তি নয়, বরং একটা ভয় কাজ করছে। এই ভালো লাগাটা যদি শুধু আমার হয়, যদি তুমি কাল সকালেই বদলে যাও। আমি মাথা নাড়িয়ে বললাম,
আমি বদলাব না। তোমাকে আমি শুধু শরীর দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করেছি বৌদি। এটা ছিল আত্মিক, যা সময় ছুঁতে পারে না। ও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তুমি জানো, এতদিনে আমি আবার নিজেকে নারী হিসেবে অনুভব করতে পারছি, যে আবেগ বোঝে, ভালোবাসে, ভাঙে, আবার গড়ে ওঠে। আমি ওর পাশে বসে চুপ করে থাকলাম কিছুক্ষণ, তারপর বললাম, তুমি চাইলে আমি পাশে থাকব, কেবল রাতের অতিথি হয়ে নয়, দিনের ছায়া হয়ে, যদি তুমি আমাকে এমনভাবে চাও। ওর চোখে জল চলে এলো। ও মাথা নিচু করে বললেন, রাজ, তুমি বুঝেছ, তুমি সত্যি বোঝো, কিন্তু। আমি বললাম, কিন্তু সমাজ, সংসার, দায়িত্ব, তাই তো? ও হাসলেন হালকা, বললেন, এই যে তুমি এত কিছু বলছো, তা শুনে আমি বুঝলাম তুমি এখনো তরুণ, তুমি এখনো অনেক দূর যাবে। আমি চাই না আমার অতৃপ্তি তোমার ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াক। আমি চুপ করে গিয়েছিলাম। ও আমার কাঁধে হাত রেখে বললেন, তোমার জীবনে আরও অনেক কিছু আসবে, প্রেম, সম্পর্ক, স্বপ্ন। আমি তো জানি, আমি শুধু এক রাতের মতোই পাশে ছিলাম, একটুখানি আশ্রয়, একটুখানি বোঝাপড়া। আমি বললাম, তুমি আমার কাছে একটি রাতের মানুষ নও, তুমি সেই অনুভব যা আমাকে প্রেমের নতুন মানে শিখিয়েছে। ওর কণ্ঠ ভারী হয়ে গেল। রাজ, এই সম্পর্ক যদি চলেও, তা হয়তো সমাজ মেনে নেবে না। আমার এক সংসার আছে, দায়িত্ব আছে। আর তুমি তো এখনো নিজের গল্প লেখা শুরু করনি। আমি ধীরে ধীরে বললাম, তাহলে? ও বললেন, তাহলে আমাদের চলার পথ আলাদা হলেও মনের পথ কিন্তু এক হয়েছে। শরীর হয়তো দূরে থাকবে, কিন্তু এই অনুভব, এই মানসিক বন্ধন থাকবে চিরকাল। আমি মুচকি হেসে বললাম, তবে এই সম্পর্কটাকে একটা নাম দিই, একান্ত উপলব্ধি, যা বলবে আমরা কেউ কাউকে দোষ দিইনি, কেউ কাউকে দাবিও করিনি, শুধু একটা রাত একসাথে মনের ভাষায় কথা বলেছিলাম। বৌদি বললেন, সেই ভাষাই তো সত্যিকারের সম্পর্কের ভাষা, যা সমাজ বোঝে না। সেই সকাল, যখন সবাই ঘুমোচ্ছে, আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম। কেউ কিছু দেখেনি, কেউ কিছু জানতেও পারবে না, কিন্তু আমাদের চোখে তখন একটা নীরব সম্মতি। এই অনুভব, এই উপলব্ধি আমরা কেউ ভুলব না। সকালে নাস্তার পর কেয়া বৌদি এক কাপ চা নিয়ে এলেন আমার ঘরে। ওর চোখে আর সেই রাতের আবেগের ঝড় নেই, বরং একরকম শান্তি। আমি বললাম, ভালো আছো? ও বললেন, ভালো, তবে কোথাও একটা ফাঁকা লাগছে, কারণ জানি এখন থেকে আমরা আগের মতো থাকতে পারব না। আমি চুপ করে রইলাম। ও বললেন, তুমি চেয়েছিলে না আমি থাকি, কিন্তু আমি জানি আমায় আবার একা হতে হবে। এটা আমি জানতাম, কিন্তু জানো, তুমি আমার ভিতরের নারীটাকে একদিনের জন্য হলেও জাগিয়ে তুলেছ, যেটা সমাজ চুপ করিয়ে রেখেছিল। আমি বললাম, তুমি চাইলে আমরা এই সম্পর্ককে নতুনভাবে বাঁচিয়ে রাখতে পারি, যেখানে শরীর নেই কিন্তু হৃদয় আছে। ও বললেন, সেই তো সত্যিকারের প্রেম, চুপচাপ তবু গভীর। এই গল্পটি শুধুমাত্র প্রেম বা সম্পর্ক নয়, এটি একটি ভবিষ্যৎ প্রেমের নীরব ভাষা, এক নারীর নিঃস্বন্দ আকাঙ্ক্ষা ও এক পুরুষের বোঝাপড়ার সাহস তুলে ধরে। গল্পটি বোঝায়, নারী শুধু সংসারের অংশ নন, তিনিও মানুষ, তারও মানসিক চাহিদা আছে, সম্মান পেতে ইচ্ছে করে, বোঝা হতে চায় না, বরং বুঝতে চায়। প্রেম মানেই নয় একে অপরের দখল, প্রেম হতে পারে বোঝার চেষ্টা, নিঃশব্দে সাহচর্য, সুরক্ষিত এক আশ্রয়। যে ভালোবাসা সমাজ মেনে নেয় না, তার মানেই তা ভুল নয়, ভুল হতে পারে সমাজের মানদণ্ড। তাই কখনো কখনো সরে যাওয়াটাই হয় সর্বোচ্চ সম্মান ও আত্মত্যাগের পরিচয়। তো বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইকই ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।